আমি আপনাকে আমার জীবনের খুব খারাপ একটি সত্য কথা বলতে চাই। ময়নার এমন কথায় সইফুল কিছুটা অবাক হয়। ময়না বলে, আমি আপনাকে খুব ভালোবাসি। আমার মনে হয় এটা আপনার জানা উচিত। কি এমন সত্যি? সাইফুলের প্রশ্নের জবাবে ময়না খুবই আস্তে আস্তে তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলে, যেটা শুনে সাইফুল পুরো স্তব্ধ হয়ে যায়। ময়না সাইফুলের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, আপনি নিশ্চয়ই আমার ভালোবাসা, ভরসা, বিশ্বাস দিয়ে আমার জীবনের ওই খারাপ স্মৃতি মুছে দেবেন। ময়না ঘরের মধ্যে বসে কান্না করছে। সবটা শোনার পরে সাইফুল কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেছে। ময়না এখন বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে। সে ভাবছিল সাইফুল তার মন থেকে খারাপ স্মৃতিটাকে মুছে দেবে। সাইফুল তাকে সেই সময় থেকে বের করে নিয়ে আসবে, কিন্তু না, তেমন কিচ্ছু হয়নি। ময়না কান্নায় ভেঙে পড়ে। এরই মাঝে ময়নার শাশুড়ি তার ঘরে কড়া নাড়ে। ময়না চোখ মুছে দরজা খুলে দেয়। শাশুড়ি ময়নার উদ্দেশ্য বলে, সাইফুল হঠাৎ এমন সময় বের হলো, কোথায় গেছে? আমি জানি না, ময়না আস্তে করে জবাব দেয়। ময়নার শাশুড়ি সন্দিহান দৃষ্টিতে ময়নার দিকে তাকায়। তারপর বলে, তোমার চোখ মুখের অবস্থা এমন কেন? আমার ছেলের সাথে ঝগড়া করেছো? তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছো? ময়না জবাব দেয় না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাশুড়ি পুনরায় বলে, কি হয়েছে, বলছো না কেন? না, আমাদের কোনো ঝগড়া হয়নি। ময়নার কথাটি তার শাশুড়ি বিশ্বাস হলো না। তবে সে ময়নাকে কিছু বলল না। ময়নাকে কিছু না বলে শাশুড়ি চলে যায়। ময়না তার যাবার দিকে তাকিয়ে থাকে। প্রায় ঘন্টা খানেক পর সাইফুল বাড়ি ফিরে আসে। সাইফুল এসে বিছানায় শুয়ে পড়ে। ময়না সাইফুলের সাথে কথা বলতে গেলে সাইফুল নিজের চোখ বন্ধ করে নেয়, অর্থাৎ এখন তার ঘুমের সময়। সে ময়নাকে এটাই বুঝিয়ে দিল। ময়না কিছুটা হতাশ হয়। ধীরে ধীরে সে সাইফুলের পাশে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা সাইফুল ঘুম থেকে উঠে নাস্তা না করে কাজে চলে যায়। ময়না খুব কষ্ট পায়। ময়নার শাশুড়ি বিষয়টা লক্ষ্য করে। এবার ময়নাকে সে বকা দেয়। যদি তার ছেলেকে ময়না কষ্ট দিয়ে থাকে, তবে ময়নার খবর আছে। নিজের কথাবার্তা দিয়ে ময়নার শাশুড়ি ময়নাকে ছোট্ট একটি সতর্কবার্তা দিলেন। ময়না এতে আরও কষ্ট পায়, তার খুবই কান্না পায়। সেদিন রাতে সাইফুল বাড়ি ফিরলেন। ময়না সাহস করে তাকে জড়িয়ে ধরে। তারপর শান্ত গলায় বলে, আপনি আমার সাথে এমন করছেন কেন? যা হয়েছে তাতে তো আমার কোনো ভুল নেই। সাইফুল জবাব দেয় না। ময়না পুনরায় বলে, আমি আপনাকে খুব ভালোবাসি, দয়া করে আমাকে এত কষ্ট দেবেন না। আপনি আমার দিক থেকে মুখ ফুরিয়ে নিলে আমার খুব কষ্ট হয়। এটা বলে ময়না সাইফুলকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। তার বুকে মুখ গুজে কান্না করে দেয়। এক পর্যায়ে ময়নার কান্না সাইফুলের মনে কিছুটা প্রভাব ফেলে। সে তার বুক থেকে ময়নার মাথাটি তোলে। তারপর ময়নাকে আদর করার জন্য তার মুখটা এগিয়ে নেয়। ময়নার কান্নারত চোখে হাসি ফুটে ওঠে, কিন্তু সাইফুল হঠাৎ থেমে যায়। তারপর ময়নাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ময়নার মাথাটা গিয়ে খাটের সাথে লাগে। সে বেশ ব্যথা পায়। ময়না সাইফুলের দিকে করুণ চোখে তাকায়। সাইফুল বেশ রাগী গলায় বলে, ঠিক এই জন্যই আমি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকছি। ময়না কিচ্ছু বুঝতে পারে না। সাইফুল পুনরায় বলে, এখন আমি যতবার তোমার কাছে যাওয়ার চেষ্টা করব, ততবার আমার মনে হবে তুমি অপবিত্র। তোমার শরীরটা অপবিত্র, যেটা আমার প্রাপ্য ছিল না। ময়নার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সে সাইফুলের কণ্ঠে এমন কথা শুনে আরও ভেঙে পড়ে। তবুও সে খুব কষ্টে নরম গলায় বলে, আমি আমি অপবিত্র? সাইফুল ময়নার গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। ময়না পুনরায় ছিটকে পড়ে। সাইফুল বলে, অবুঝপনা হচ্ছে আমার সাথে? তুই বুঝিস না তুই পবিত্র নাকি অপবিত্র? সাইফুল রাগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ময়না সাইফুলের এই নতুন রূপ দেখে ময়নার হৃদয়টা ভেঙে যায়। আসলে সে সাইফুলকে এমন রূপে বিয়ের প্রথমে ভেবেছিল, কিন্তু সাইফুল তার ধারণা বদলে দিয়ে তার ভালোবাসা জিতে নেয়। তাই হঠাৎ করে সাইফুলের এমন রূপ ময়না মেনে নিতে পারে না। তার মনটা বলে ওঠে, সেই তো সব পুরুষের মতোই হলে, তবে এই কয়টা মাস এভাবে ভালোবাসার বাঁধনে বাঁধলে কেন? ময়নার হৃদয়ের কথাটা হৃদয়েই রয়ে যায়। এরই মাঝে তাদের ঘরের সামনে সাইফুলের মা এসে উপস্থিত হয়। ময়না তার শাশুড়িকে দেখে শাশুড়ি ময়নার দিকে একবার তাকিয়ে তারপর সাইফুলকে জিজ্ঞেস করে, কি হয়েছে সাইফুল? কিছু না মা, তুমি ময়নার বাবা মাকে খবর দাও, তারা এসে তাদের মেয়েকে নিয়ে যাক। ময়না এটা শুনে সাইফুলের পায়ে পড়ে যায়। সে কান্না করতে করতে বলে, আমাকে বের করে দেবেন না, আমি আপনাকে ছাড়া বাঁচব না। আমি আপনাকে খুব ভালোবাসি। আমার পক্ষে তোমার সাথে মানিয়ে নেওয়া আর সম্ভব নয়। আমি অনেক ভেবেছি, কিন্তু এটা অসম্ভব। কেন অসম্ভব? এতদিন তো সম্ভব ছিল। ময়নার এই প্রশ্নের জবাবে সাইফুল বলে,
এতদিন তো সত্যি জানতাম না, তাই সম্ভব ছিল। কিসের সত্যি? সাইফুল তার মায়ের প্রশ্নের জবাবে সব বলে দেয়। এটা শুনে তার মা ময়নার দিকে রাগী চোখে তাকায়। তারপর বলে, ছি, তুমি এবং তোমার পরিবার এত বড় সত্যি লুকিয়ে আমাদের ঠকিয়েছো। সাইফুলের সাথে এবার তার মাও ময়নাকে বাড়ি থেকে তাড়াতে চায়। সেও এমন একটা অপবিত্র মেয়েকে বাড়িতে রাখবে না। সাইফুল ঘর থেকে বের হয়ে যায়। ময়না তার শাশুড়ির পা জড়িয়ে ধরে তাকে অনুরোধ করে তাকে রেখে দেওয়ার জন্য, কিন্তু তার শাশুড়ি তার কথায় কোনো গুরুত্ব দেয় না। উল্টো ময়নার চরিত্র নিয়ে খারাপ কথা বলা শুরু করে। ময়না সবটা শুনে আর কান্না করে। ময়নার বাবা মাকে খবর দিলে তারাও আসেনি। তারা ময়নাকে নিতে আসবে না বুঝতে পেরে সাইফুল ময়নাকে বলে, কাল তৈরি থেকো, আমি তোমাকে দিয়ে আসবো। ময়না এটা শুনে করুণ চোখে সাইফুলের দিকে তাকায়। কোনো কিছু না ভেবে তাকে আবার জড়িয়ে ধরে। তারপর বলে, আমার সাথে এরকম করবেন না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আর আমি তোমার সাথে থাকতে পারবো না। সাইফুলের এমন কথা শুনে ময়না হাউ মাউ করে কান্না করে দেয়। ময়না বলে, আমার ভুলটা কোথায়? তোমার ভুল হলো তুমি বিয়ের আগে আমাকে এসব না জানিয়ে আমার জীবনটা নষ্ট করেছো। তোমার ভুল হলো তুমি অপবিত্র হয়ে আমার পবিত্র জীবনটাকে নষ্ট করেছো। কলঙ্কিনী হয়ে আমার জীবনে প্রবেশ করেছো। ময়না ভীষণ অবাক হয়। মাত্র একটি সত্যি মুহূর্তের মাঝে সাইফুলের মনে তার জন্য এত ঘৃণার জন্ম দিল। তার সম্পর্কে সাইফুলের এত খারাপ ভাবনা তৈরি হলো। ময়না সেই অবস্থায় আবার সাইফুলের পা জড়িয়ে ধরে। সে কিছুতেই সাইফুলকে ছাড়তে চায় না। সেই সাইফুলকে ভীষণ ভালোবাসে। তোমার সাথে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের প্রতিবাদ না করে সবাই তোমাকে কলঙ্কিনী বানিয়ে দিল। আবির মাহমুদের প্রশ্নে ময়না স্লান হাসে। তারপর বলে, এটাই সমাজের রীতিনীতি। এখানে পুরুষের কলঙ্ক একবেলা গোসল করলেই ধুয়ে মুছে ছাপ হয়ে যায়, কিন্তু নারীর কলঙ্ক সেটা অজস্রবার গোসল করলেও শেষ হয় না। সাইফুল সাহেব চাইলেই তোমাকে রেখে দিতে পারতো জীবনে। ময়না জবাবে হাসি উপহার দেয়। তারপর খুব শান্ত গলায় বলে, প্রথমে আমিও ভেবেছিলাম সাইফুল আমাকে তার জীবনে রেখে দিলে খুব কি ক্ষতি হতো। পরে বুঝলাম। কি বুঝলে? ময়না কিছুক্ষণ চুপ থাকে, মনের মধ্যে শব্দগুলোকে গুছিয়ে নেয়। তারপর বলে, যে পুরুষ পতিতালয়ে সুখ খুঁজে পায়, রাতের পর রাত যেখানে নারীরা তার মন জয় করে, তার শরীরকে আনন্দ দেয়, সেই পুরুষও কিন্তু বিয়ের সময় সতী নারী খোঁজে। সেই বিয়ের জন্য ওই পতিতালয়ের কাউকে চায় না। সেখানে সাইফুল তো বিয়ের আগে অন্য কোনো নারীর সাথে গভীর সম্পর্কে লিপ্ত হয়নি। তার পক্ষে কিভাবে এমন এক মেয়ের সাথে সারা জীবন সংসার করা সম্ভব নয়। তার দিক দিয়ে সে সঠিক। ময়নাকে নিয়ে ময়নার বাড়িতে চলে আসে সাইফুল। পারুল বেগম এবং কাশেম মোল্লা বারবার সাইফুলকে অনুরোধ করে ময়নাকে ছেড়ে না দেওয়ার জন্য, কিন্তু সাইফুলের এক কথা, এভাবে সংসার করা সম্ভব নয়। সেই সাথে কাশেম মোল্লা এবং পারুল বেগমকে অনেক কথা শোনায়। তারা সত্যি গোপন করে সাইফুলদের ঠকিয়েছে। সাইফুল কারো অনুরোধ না রেখে চলে যায়। ময়না তার যাবার দিকে তাকিয়ে থাকে। সাইফুল চলে যেতেই কাশেম মোল্লা ময়নার গালে থাপ্পড় বসিয়ে দেয়। ময়না ভীত চোখে কাশেম মোল্লাকে দেখে। কাশেম বলে, তোকে এত সত্যিবাদী হতে কে বলেছে? ময়না শুধু কান্না করে। কাশেম মোল্লা ময়নার মুখ চেপে ধরে বলে, সারা জীবন আমার ঘাড়ে বসে খেতে চাস তুই? মানুষ সন্তান জন্ম দেয় ভালো থাকার জন্য, আর তুই সন্তান হয়ে বাবা মাকে জ্বালায় রাখিস। পারুল বেগম কাশেম মোল্লাকে অনুরোধের সুরে ময়নাকে ছেড়ে দিতে বলে। কাশেম পারুলের গায়ে আঘাত করে। তারপর বলে, সব হয়েছে তোর জন্য, মেয়েকে শিক্ষা দিতে পারিসনি। কাশেম মোল্লা পর কয়েকটা গালি দেয় পারুল বেগমকে। পারুল বেগম প্রত্যুত্তর করে না। কাশেম মোল্লা রেগে চলে যায়। তারপর পারুল বেগম ময়নাকে অনেক বকা দেয়। তাকে এতবার করে বারণ করলো, তাও সেসব সাইফুলকে বলল। ময়না সাইফুলকে হারিয়ে এমনিতেই ভেঙে পড়েছে। তার মাঝে বাবা মায়ের এমন ব্যবহার সে নিতে পারে না। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ইতিমধ্যেই গ্রামে ছড়িয়ে গেছে ময়নাকে তার জামাই ছেড়ে দিয়েছে। লোকের মাঝে কানাঘুষা শোনা যাচ্ছে। সবাই বেশ মজা পেয়েছে ঘটনাটায়। তাই ময়নাকে তার জামাইয়ের ছেড়ে দেওয়ার আসল কারণ না জানালেও রং মিশিয়ে নানা কাহিনী বানাতে সময় নিল না তারা। তবে তাদের এসে সরাসরি কথা শোনাতে পারছে না। কাশেম মোল্লা লোকটা যে ভালো না। কথা শোনাতে আসলে উল্টো কাশেম মোল্লা তাদের খবর করে ফেলবে। সেই জন্য আড়ালে ভালোই কানাঘোষা চলছে। ময়নার বাবা মা সাইফুল এবং তার মায়ের কাছে যায় আবার অনুরোধ করতে, সব ভুলে ময়নাকে যাতে তারা গ্রহণ করে। কিন্তু না, সাইফুল এবং তার মা এমন খারাপ একটি মেয়েকে গ্রহণ করবে না। কাশেম মোল্লা এবং পারুল বেগমকে সেদিন সাইফুলদের বাড়ি থেকে বেশ অপমানিত হয়ে ফিরতে হয়। সেদিন বাড়ি ফিরে কাশেম মোল্লা অমানুষের মতো ময়নাকে মারতে থাকে।
প্রথমত সাইফুলদের বাড়িতে তাদের যথেষ্ট অপমান করা হয়েছে, দ্বিতীয়ত সাইফুল ডিভোর্সের কথা তুলেছে। আগামী 3 মাসের মধ্যেই ডিভোর্স হয়ে যাবে, সেই জন্য কাশেম মোল্লা ময়নার উপরে অনেক রেগে যায়। ময়নার মার সহ্য করতে না পেরে বারবার অনুরোধ করে তাকে আঘাত না করার জন্য, কিন্তু তার পাষাণ্ড বাবা সেসব শোনে না। পারুল বেগমও ভয়ে তাকে থামায় না। সেই ঘটনার 2 দিন পর কাশেম মোল্লা ময়নার সাথে আলোচনায় বসে। কাশেম প্রথমে জিজ্ঞেস করে, ময়না তুই জামাইয়ের সাথে থাকতে চাস? হ্যাঁ, আমি তাকে ছাড়তে চাই না, আমি তার সাথে সারা জীবন থাকতে চাই। ময়নার মুখে এমন কথা শুনে কাশেম মোল্লা খুব খুশি হয়। তারপর বলে, তাহলে কাল তৈরি থাকিস, কাল তোকে শ্বশুর বাড়িতে নিয়ে যাব। কিন্তু সে কি আমাকে রাখবে? ময়না বেশ ব্যথিত গলায় বলে। কাশেম মোল্লা মুচকি হেসে বলে, রাখবে, তবে সেই জন্য তোকে একটি কাজ করতে হবে। কি কাজ? ময়না বুঝতে না পেরে প্রশ্ন করে। কাশেম মোল্লা পারুল বেগমের দিকে তাকায়। পারুল বেগম বলে, তোকে জামাইকে বলতে হবে তুই গর্ভবতী। সন্তানের দিকে তাকিয়ে যেন তোকে মেনে নেয়, কিন্তু আমি তো গর্ভবতী নই। ময়নার বোকামি দেখে কাশেম মোল্লা বিরক্ত হয়, রেগে বলে, তোকে যেটা বলতে বলা হয়েছে সেটা বলবি। জামাই মেনে নিলে তারপরে বাচ্চা নিয়ে নিবি সাথে সাথে। ময়না এতক্ষণে বুঝতে পারে তার বাবা মা মিথ্যে বলে তাকে সাইফুলকে পেতে বলছে। ময়না দ্বিমত পোষণ করে না, কারণ সেও সাইফুলের সাথেই থাকতে চায়। তবে মনে মনে বেশ ভয় পায় সাইফুল সত্যি জানতে পেরে যদি তাকে ছেড়ে দেয়। কাশেম মোল্লা এবং পারুল বেগম ময়নাকে বোঝায় তাকে কিভাবে কি করতে হবে। ময়না গভীর মনোযোগ দিয়ে সেই কথা শোনে। সাইফুল কাজে যাবার জন্য বের হচ্ছিল, তখন ময়না এবং তার বাবা মাকে দেখে বিরক্ত হয়। বেশ খানিকটা রাগী কণ্ঠে বলে, এখানে কি করছো? তোমাকে তো বলে দেওয়া হয়েছে এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। ময়না সাইফুলের রাগ দেখে ভয় পায়। সাইফুলের মা বলে, নির্লজ্জের মতো নিজের অপবিত্র মুখ নিয়ে চলে আসলে লজ্জা করে না? কাশেম মোল্লা যথেষ্ট শান্ত গলায় বলে, দেখুন, তালাক সব সমস্যার সমাধান নয়। আপনি আর কথা বাড়াবেন না। একে তো আমাদের ঠকিয়ে নিজের খারাপ মেয়েকে গছিয়ে দিয়েছেন, তার উপরে বারবার নির্লজ্জের মতো অপমানিত হতে আমাদের বাড়িতে আসছেন। সাইফুলের মায়ের অপমানজনক কথা শুনেও কাশেম মোল্লা এবং পারুল বেগম কিচ্ছু বলে না, কারণ তারা জানে তার মেয়ের বাবা মা, তাদেরকে এসব সহ্য করতেই হবে। কাশেম মোল্লা ময়নার দিকে তাকায়। ময়না ধীরে ধীরে সাইফুলের দিকে এগিয়ে যায়। তারপর বলে, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? সাইফুল মুখ ঘুরিয়ে নেয়। পারুল বেগম ইশারা করতে ময়না বলে, আমাদের সন্তানের জন্যও কি এই সম্পর্কটাকে টিকিয়ে রাখা যায় না? এটা শুনে সাইফুল এবং তার মা বেশ খানিকটা অবাক হয়। সাইফুল বিস্ময় কাটিয়ে বলে, তুমি গর্ভবতী? হ্যাঁ, ময়না কাঁপা কাঁপা গলায় বলে। সাইফুল বলে, তাই এই বাচ্চা যে আমার, তার কি নিশ্চয়তা? বাচ্চাটা তো তোমার পাপের ফলও হতে পারে। ময়না ভেতর থেকে বারবার ভেঙে যাচ্ছে। সাইফুল মাত্র একটি সত্য জেনে তাকে এভাবে অপমান করছে, এতটা অপমান করছে। ময়না এত বড় ভুল করে ফেললো, তার সত্যি বলা এত বড় অপরাধের হয়ে গেল। ময়না জবাব দিচ্ছে না দেখে কাশেম মোল্লা বলে, দেখো, বাচ্চাটা তোমাদের বিয়ে হয়েছে 6 মাসের উপরে, আর তুমি যে ঘটনাটা বলেছ সেটা আরও আগের। সেখানে এতদিন পর তার বাচ্চা হওয়া অসম্ভব। এটা তোমারই বাচ্চা। আমার মেয়েটা তো জেনে শুনে এমন করেনি, ভুল করে হয়েছে। বাবা সাইফুল, তুমি তাকে মাফ করে দাও, অন্তত বাচ্চাটার কথা ভেবে। পারুল বেগম হাত জোর করে এই কথা বলে। সাইফুলের মা কর্কশ গলায় বলে, অসম্ভব। পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে আপনার মেয়ে নষ্টা, তাই আমার ছেলে তাকে ছেড়ে দিয়েছে। এখন এই মেয়েকে আবার আমাদের বাড়িতে জায়গা দেওয়া সম্ভব নয়। পাড়া প্রতিবেশী কি বলবে? সাইফুল তার মায়ের কথায় সম্মতি জানায়। তারপর বলে, বাচ্চাটা যেহেতু আমার, সেহেতু তার জন্মের পর আমরা তাকে নিয়ে আসবো। আপনাদের তার দায়িত্ব নিতে হবে না। ময়না সবার সামনে সাইফুলের পা জড়িয়ে ধরে তাকে মেনে নেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু সাইফুলের এক কথা, সে ময়নাকে মানতে পারবে না, তবে বাচ্চার দায়িত্ব নেবে। এসব শুনে এক পর্যায়ে ময়না বলে, বাচ্চাই তো নেই। এটা শুনে সাইফুল বেশ হকচকিয়ে যায়। ময়না বলে দেয় সে সাইফুলকে মানাতে মিথ্যে বলেছে, তবে তারা একসাথে থাকলে নিশ্চয়ই বাচ্চা হবে। ময়না সহজ সরল মেয়ে, সে ভেবেছে পরে বাচ্চাকে দেখাবে কিভাবে সাইফুলকে, তাই সত্যি বলে দেওয়াই ভালো। তাছাড়া ময়না মিথ্যা বলে হলেও সাইফুলকে জীবনে চেয়েছে। এটা জেনে সাইফুল নিশ্চয়ই তার ভালোবাসা বুঝতে পারবে, কিন্তু ময়না বোঝেনি তার মতো এই পৃথিবী সহজ সরলভাবে না। সাইফুল তার ভালোবাসা বোঝা তো দূর, উল্টো ময়নার মিথ্যাচার শুনে প্রচণ্ড রেগে গেল। সবার সামনে তার পেটে লাথি দিয়ে দিল। তারপর বলে, একটা নষ্টা মেয়ে, প্রথমে নষ্টামি করে আমাকে বিয়ে করলি, এখন আবার বাচ্চার মতো একটা জিনিস নিয়ে মিথ্যাচার করছিস? তোর কলিজা কত? সাইফুলের মা এবং সাইফুল এবার লাগাম ছাড়া হয়ে যায়। তারা ময়নার চরিত্র, ময়নার স্বভাব সব কিছু নিয়ে গালাগালি করতে শুরু করে। তারপর অনেক অপমান করে তাদের সবাইকে তাড়িয়ে দেয়।
ময়না এত কিছুর পরেও যেতে চায় না। সে বারবার সাইফুলকে অনুরোধ করে তাকে মাফ করে দিতে। সে সাইফুলকে তার ভালোবাসা বোঝাতে চায়, কিন্তু সাইফুল বোঝেনি। কাশেম মোল্লাও ময়নার উপরে রেগে যায় সত্যি বলে দেওয়ায়। নেহাত এটা ময়নার শ্বশুরবাড়ি, তাই সে ময়নার গায়ে হাত তোলে না, নয়তো হাত তুলতো। সেদিনও ময়না সহ তার বাবা মা অনেক অপমানিত হয়ে সাইফুলের বাড়ি ছাড়ে। কেটে যায় 3টা মাস। ময়না এবং সাইফুলের ডিভোর্স হয়ে যায়। ময়না এই 3 মাসে হাজারবার সাইফুলের কাছে গেছে এই সম্পর্ককে একবার সুযোগ দেওয়ার জন্য, কিন্তু সাইফুল দেয়নি। ময়না এই বিষয়ে সাইফুলকে দোষ দেয় না। সাইফুল তো এই সমাজেরই পুরুষ, সে তো ভিন গ্রহের বাসিন্দা নয়, তাই সে আলাদাভাবে ভাববে কিভাবে, এই আশা রাখাটা ময়নার ভুল ছিল। ময়নার তালাক হওয়ার পর থেকে সে বেশ মনমরা হয়ে যায়, সব সময় চুপচাপ থাকে। এদিকে কাশেম মোল্লা মাঝে মাঝে ময়নার উপরে রাগ ঝাড়ে। এভাবে কেটে যায় বছর। ময়না এখন শুধু কাশেম মোল্লার নয়, বরং পারুল বেগমেরও বোঝা হয়ে উঠেছে। কাশেম মোল্লার সাথে পারুল বেগমও তাকে কথার আঘাত দিয়ে বুঝিয়ে দেয় সে বোঝা। ডিভোর্সি মেয়েরা এই সমাজের বোঝা, বাবা মায়ের বোঝা, সবার বোঝা। ময়না তাদের সব অভিযোগ চুপচাপ শোনে। আগে সে শান্ত ছিল, এখন সে আরও শান্ত হয়ে গেছে। ময়নার বয়স 17 পেরিয়ে 18-র কাছাকাছি হয়ে উঠেছে। এত কম বয়সে তার জীবনে অনেক কিছু ঘটে গেল। সেদিন রাতে কাশেম মোল্লা এসে দেখে ময়না ভাত খাচ্ছে। কাশেম মোল্লা হন্তদন্ত হয়ে ময়নার সামনে এসে তার হাত থেকে ভাতের প্লেট কেড়ে নেয়। তারপর তাকে এক লাথি দেয়। কাশেম মোল্লা বলে, কুকুরের বাচ্চা, তুই মরতে পারিস না? বসে বসে শুধু আমার অন্ন ধ্বংস করিস। পারুল বেগম সেখানেই বসেছিল, কিন্তু না, সে ময়নাকে ধরলো। কাশেম মোল্লা আরও একটি লাথি দিল ময়নাকে। তারপর দ্বিগুণ রেগে বলে, তোকে কে বলেছিল সত্যবাদী হতে? বেশি সত্যবাদী হতে চেয়েছিলি তাই না? যা এবার আমার ঘর থেকে বের হ। তোর মতো বিবাহিত ডিভোর্সি মেয়েকে সারা জীবন ঘরে বসে খাওয়াবো নাকি আমি? ময়না ভীষণ ভয় পায়, তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেবে নাকি। ময়না ভীত গলায় বলে, আমি কোথায় যাব? কাশেম মোল্লা দেখে ময়না ভয় পাচ্ছে, তবুও তার মনে দয়া হলো না। সে আবার ময়নাকে লাথি মারে, তারপর বলল, জাহান্নামে যা, যেখানে খুশি সেখানে যা, আমাকে মুক্তি দে। তোর জ্বালায় আমি অতিষ্ঠ। ময়না ভয়ে গুটিয়ে নেয় নিজেকে, জবাব দেয় না। তার কাছে জবাব দেওয়ার মতো কিচ্ছু নেই। কাশেম মোল্লা পুনরায় বলে, যা সাইফুলের বাড়ি যা, তার নতুন বউয়ের কামলাগিরি কর গিয়ে, দেখ কামলা হিসেবে তোকে নেয় কি না। নতুন বউ? ময়না অবাক কণ্ঠে বলে। কাশেম মোল্লার কথায় বুঝতে পারে ময়না সাইফুল বিয়ে করছে। সেই জন্য মূলত কাশেম মোল্লা আজ তার উপরে এত রেগে গেছে। কয়েকদিনের মাঝে সাইফুলের দ্বিতীয় বিয়ে হয়ে যায়। ময়না বিয়ের দিন গিয়েছিল, লুকিয়ে সাইফুল এবং তার বউকে দেখে নেয়। সেই সাথে মনকে বোঝায় এই মানুষটা আর তার নেই। এই মানুষটার জন্য তার হৃদয়ে কিছু থাকা উচিত নয়। ময়নার জন্য সাইফুলকে পাওয়ার আশা চিরতরে শেষ হয়ে যায়। যদিও তালাকের পর সব সম্পর্ক এমনি শেষ, তবুও ময়না সাইফুলকে ভালোবাসতো। অবুঝ কিশোরী হৃদয়ের প্রথম ভালোবাসা ছিল বলে কথা, সেই জন্য মনে গেঁথে গিয়েছিল। কিন্তু আজ ময়না সাইফুলের নতুন জীবনকে শুভেচ্ছা জানিয়ে তার মনকে বোঝায়। আর তার সাইফুলকে নিয়ে ভাবলে চলবে না, একদমই না। ময়না সেদিন বাড়ি এসে খুব কান্না করে, কিন্তু তার কান্না দেখে সান্ত্বনা দেওয়ার মতো মানুষ ছিল না। ময়না তালাকের কথা শুনে তার বোন দুলাভাই এসেছিল কয়েকদিন। ময়না তাদের থেকে দূরে থাকার চেষ্টা করেছে সব সময়। তবে আজ আবার রাজীবের কণ্ঠ পেয়ে তার বুকের মধ্যে পুরনো ভয়টা জেগে উঠল। ময়না আড়ালে সরে থাকে। রাজীব বাড়ি ঢুকে পারুল বেগম এবং কাশেম মোল্লাকে ডাকে। কাশেম মোল্লা রাজীবের প্রতি ভীষণই বিরক্ত। যতই ময়নাকে দোষ দিক, সে জানে সব হয়েছে এই রাজীবের জন্যই, কিন্তু বড় মেয়েটার সংসারের কথা ভেবে চুপ থাকছে। কাশেম মোল্লা বিরক্ত গলায় বলে, কিসের জন্য আসছো? আপনারা ময়নার আবার বিয়ে দেবেন না? রাজীব বেশ নরম গলায় জানতে চাইল। পারুল বেগম এটা শুনে নিজেকে ধরে রাখতে না পেরে বলে, কে বিয়ে করবে? আমরা তো কম চেষ্টা করছি না, ও ডিভোর্সি, এটা শুনে সবাই চলে যায়। তার উপরে তুমি ওর সাথে যা করেছো সেটা জানলে তো কেউ আমাদের বাড়ি মুখো হবে না। কাশেম মোল্লাও জানায় 1 বছরে তারা অনেক পাত্র দেখেছে, কিন্তু কেউ তেমন সাড়া দেয়নি। রাজীব বলে, তারা সাড়া দেয়নি বলে তো আপনারা চুপ থাকবেন? বিষয়টা এমন নয়, আপনারা ওকে কতদিন এভাবে ঘরে রাখবেন? রাখতে কে চায়, কিন্তু পাত্র কোথায় পাবো? আমরা তো চাই তাকে বিয়ে দিতে। পাত্র যেমনই হোক আমাদের সমস্যা নাই, একজন ছেলে হলেই হলো যে ময়নাকে বিয়ে করতে রাজি হবে। কাশেম মোল্লার এই কথায় রাজীব কেন জানি না খুশি হয়ে যায়। তারপর সে বলে, আমার খোঁজে একজন পাত্র আছে। পাত্র আছে? পারুল বেগম এবং কাশেম মোল্লা কিছুটা খুশি হয়। পরক্ষণে ময়নার কথা জেনে বিয়ে করতে রাজি হবে কিনা সেটা ভেবে মন খারাপ হয়ে যায়। তখন রাজীব বলে, সে ময়নার ব্যাপারে সব জানে। ময়না ডিভোর্সি, সেই সাথে আমার সাথে ঘটা ঘটনাও জানে। সব জেনে সে ময়নাকে বিয়ে করতে চায়। কি সত্যি এমন ছেলে পাওয়া গেছে?
কাশেম মোল্লা যেন আশার আলো দেখলো। রাজীব বলে, হ্যাঁ, সে আমার দুঃসম্পর্কের এক কাকা হয়, স্ত্রীগত হয়েছেন, তার এখন সঙ্গীত দরকার, সেই জন্য বিয়ে করতে চাচ্ছে। রাজীবের কাকা হয় শুনে ময়না বুঝে যায় লোকটা কেমন হবে। তার দাদুর বয়সী কেউ। ময়না মনে মনে বেশ ভয় পেতে শুরু করে। সে মনে মনে চাইছিল তার বাবা মা রাজি না হোক, কিন্তু তাকে হতাশ করে দিয়ে কাশেম মোল্লা এবং পারুল বেগম রাজি হয়ে যায়। রাজীব বলে, তাহলে আগামীকাল ময়নাকে দেখতে নিয়ে আসি তাকে। কাশেম মোল্লা সম্মতি দেয়। রাজীব বিদায় নিয়ে চলে যায়। ময়না আবারও ভেতর থেকে ভেঙে যায়। তবে পারুল বেগমের কিছু সময়ের জন্য সুবুদ্ধি উদয় হয়। তাই সে বলে, আচ্ছা রাজীবের কাকা, সে তো বয়সে প্রায় ৪৫ বছরের বড় হবে, এমন একজনের সাথে ময়নার বিয়ে দেবো আমরা? কাশেম মোল্লার সাথে সাথে পারুল বেগমের গালে থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, তোর ওই নষ্টা মেয়েকে কচি খোকা বিয়ে করবে ভাবছিস তুই? এই কথাটা বোধ হয় ময়নার জন্য সবচেয়ে কষ্টের ছিল। নিজের বাবার মুখে নিজের সম্পর্কে এমন কথা শুনে সে পুরো নির্বাক হয়ে যায়। তার ভেতরটা এভাবে বারবার ভেঙে যাচ্ছে। সে বুঝতে পারে তার ভেতরটায় কিচ্ছু নাই, সে কয়েকশো টুকরো হয়ে গেছে। অন্যদিকে পারুল বেগম থাপ্পড় খেয়ে স্বামীর কথায় তাল মেলায়। পরের দিন যথারীতি রাজীব তার কাকাকে নিয়ে আসে। সে এসে ময়নাকে দেখে যায়। ময়নার তাকে দেখেই বিরক্ত লাগলো। বয়স প্রায় ৬০-এর কাছাকাছি। শুনেছে বিয়ে আগে ২টা হয়েছে, এখন আবার বিয়ে করবে, তাও ময়নার মতো এত ছোট একজনকে। ময়না মনে মনে দ্বিমত পোষণ করলেও বাবা মায়ের ভয়ে মুখ ফুটে বলতে পারে না। ময়নাকে ভেতরের ঘরে পাঠিয়ে দিয়ে কাশেম মোল্লা এবং রাজীবরা কথা বলছিল। তারা বিয়ের দিনক্ষণ ঠিক করছিল। কাশেম মোল্লা চাচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক, তাহলে তার মাথা থেকে বোঝা কমে। সেই জন্য যে এই সপ্তাহের মাঝেই বিয়ে ঠিক করে, যেটা শুনে ময়না আরও ভেঙে পড়ে। কিন্তু তার বাধা দেওয়ারও উপায় নাই, অধিকার নাই। তবে ময়না বুঝতে পারে সে ধীরে ধীরে অতল সাগরে তলিয়ে যাচ্ছে। তার জীবনটা একটু একটু করে রোজ রোজ শেষ হচ্ছে। ময়না বিষণ্ণ মুখশ্রীতে হাসি ফুটিয়ে তোলার জন্য বোধহয় বিয়েটা ভেঙে গেল। মূলত রাজীবের কাকা মারা গেছে, হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে। এটা শুনে ময়না খুশি হয়। অন্যদিকে কাশেম মোল্লা এবং পারুল বেগম বেশ চিন্তিত হয়ে পড়ে। ডিভোর্সি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যে একটা পাত্র পেয়েছিলেন সেটাও গেল। ময়নার দিনগুলো এরকমভাবেই কেটে যাচ্ছে। তার ভাগ্য ভালো কিছু নেই, এটা ভেবেই ময়নার জীবনটাকে টেনে নিয়ে যাচ্ছে। এরই মাঝে একদিন রাজীব এলো। সে ময়নার সাথে একান্তে কথা বলতে চাচ্ছিল, কিন্তু ময়না তার থেকে পালিয়ে বেড়াচ্ছে। পারুল বেগম সবটা বুঝতে পেরে রাজীবকে চলে যেতে বলে। ময়নার বাবা মা বাড়িতে থাকায় রাজীব তেমন সুবিধা করতে পারেনি, তাই তাকে চলে যেতে হয়। কেটে যায় আরও কয়েকটা মাস। ময়না দিনে দিনে কাশেম মোল্লা এবং পারুল বেগমের চোখের বিষ হয়ে ধরা দিচ্ছিল। তাদের সবচেয়ে বড় বোঝা হয়ে উঠেছিল। ময়না সবটা বুঝতে পারে, কিন্তু তার কিচ্ছু করার নেই। অন্যদিকে ময়নার বাবা কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, যারা কয়েকদিন পর পর বাড়িতে টাকা চাইতে আসতো। সেদিন তো রতন হাওলদার এসে কাশেম মোল্লার কলার চেপে ধরে বলে, টাকা কি গাছে ধরে? 2 দিন পর পর শুধু বলবি অমুক দিন দিব, তমুক দিন দেব, সেই অমুক দিন আর আসে না। কাশেম মোল্লা অনুরোধের সুরে বলে, রতন ভাই আর কয়েকটা দিন সময় দিন, দিয়ে দেব। শালা ৫ লাখ টাকা, যার 1 পয়সা তুই আজও দিতে পারছিস না, অথচ কয়েকদিন পর পর সব টাকা দিয়ে দেব। জাদুর কাঠি পাবি নাকি? কাশেম মোল্লা এবং পারুল বেগম বারবার অনুরোধ করে যায়। এক পর্যায়ে রতন বলে, দেখ কাশেম, আগামী 5 দিনের মধ্যে 5 লাখের মধ্য দিয়ে অন্তত পক্ষে আমার 1 লাখ টাকা চাই। চাই মানে চাই। টাকা দিতে না পারলে আমি তোকে ঘর ছাড়া করব, তোর সব জায়গা জমি দখল করে নেব। রতন হাওলদার নানাভাবে হুমকি দিয়ে চলে যায়। কাশেম মোল্লা কিছুটা ভেঙে পড়ে। সেই সময়ে ময়নাকে সামনে দেখে কাশেম মোল্লা ময়নার পেটে লাথি মারে। ময়না দাঁড়ানো থেকে পড়ে যায়। কাশেম মোল্লা বলে, একে আমি ঋণের বোঝায় শেষ, তার মাঝেই একটা আপদ। যখন তখন নিজের পাপী মুখ নিয়ে সামনে চলে আসে। পারুল বেগম কিছু বলতে গেলে কাশেম মোল্লা তাকেও মারে। সে তার সমস্ত রাগ কষ্ট মা মেয়েকে মেরে দূর করে। রতনের দিয়ে যাওয়া 5 দিনের থেকে 2 দিন সময় চলে যায়। কাশেম মোল্লা টাকার চিন্তায় বেশ ভেঙে পড়েছেন। অনেকের কাছে ধার করেও টাকা পায়নি। 2 দিন পর রাজীব কাশেম মোল্লাকে একটা জায়গায় ডাকে। কাশেম মোল্লা রাজীবের কাছে এসে বলে, কি বলবে বলো? শুনলাম আপনি খুব সমস্যায় পড়েছেন। কাশেম মোল্লা জবাব দেয় না। রাজীব নিজের একটা হাত কাশেম মোল্লার হাতে রাখে। তারপর বলে, আপনি চাইলে খুব সহজে আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। কিভাবে? কাশেম মোল্লা বুঝতে পারে না। রাজীব বলে, আমি যা বুঝলাম, ময়নার এত কলঙ্ক নিয়ে তাকে কেউ বিয়ে করবে না। সে সারা জীবন আপনাদের ঘাড়ে বসেই খেয়ে যাবে। আপদটা যে যাবে না সেটা তো আমি বুঝেছি, আমার কপাল। কাশেম মোল্লা হাত দিয়ে কপালে 2টো বাড়ি মারে। রাজীব তাকে শান্ত করে। তারপর বলে, আপনি চাইলে ময়নাকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করতে পারেন। যেই টাকা দিয়ে আপনি আপনার ঋণ দূর করার সাথে নিজের হাতেও অনেক টাকা জমা রাখতে পারবেন। মানে কিভাবে?
ময়না কি এমন কাজ পারে যে সে এত টাকা উপার্জন করবে? কাশেম মোল্লা কিছুই বুঝতে পারে না। তখন রাজীব ধীরে ধীরে কাশেম মোল্লাকে পুরোটা খুলে বলে। কাশেম মোল্লা রেগে যায়, রাগান্বিত গলায় বলে, এসব কি বলছো? ও আমার মেয়ে। তার চেয়ে বড় কথা, ওর সাথে আমার মান সম্মান জড়িয়ে আছে। দেখুন, এই উপায়ে আপনি ধনী হতে পারবেন। তাছাড়া আপনার মেয়ে তো সতী নয়। যা সম্মান যাওয়ার তা গেছেই। বাকি হলো এসব কথা কেউ না জানলেই হলো। তাহলেই তো আপনার চিন্তা কমবে। রাজীব নানাভাবে কাশেম মোল্লাকে বোঝাতে থাকে। ময়না কলঙ্কিনী, তার জন্য কিচ্ছু অবশিষ্ট নেই। তাই তাকে কেউ বিয়েও করবে না। সারা জীবন সে কাশেম মোল্লার বোঝা হয়েই থাকবে। তার চেয়ে ময়নার মাধ্যমে তাদের দিন ফেরানো গেলে অসুবিধা কোথায়? কাশেম মোল্লাকে প্রায় ঘন্টা দুই রাজীব বোঝায়। কাশেম মোল্লা অবশেষে সব ভেবে চিন্তে রাজি হয়। পরের দিন সকালবেলা কাশেম মোল্লা ময়নাকে ডাক দেয়। ময়না ভয়ে ভয়ে তার কাছে আসে। কাশেম মোল্লা বলে, চল। কোথায়? ময়না আস্তে করে জিজ্ঞেস করে। বারুল বেগম বলে, তোর বাবা তোর জন্য একটা কাজ দেখেছে। সেটা আজ থেকে তোকে করতে হবে। কি কাজ? ময়নার এমন প্রশ্নে পারুল বেগম জানায় সে জানে না। তাকে কাশেম মোল্লা কাজ সম্পর্কে বিস্তারিত বলেনি। তখন কাশেম মোল্লা বলে, তোদের এত জানার লাগবে কেন? পারুল বেগম চুপ করে যায়। কাশেম মোল্লা ময়নাকে বলে, কি কাজ সেটা তো গেলেই দেখতে পাবি। এত কথা কিসের? অনেক তো জ্বালিয়েছিস আমাকে। এবার না হয় আমাকে একটু শান্তি দে। কাজ বাজ করে আমার ঋণ কমা। ময়না মাথা নাড়ায়। সে আর কোনো কথা বলে না। সে কাশেম মোল্লার পেছন পেছন চলতে শুরু করে। কাশেম মোল্লা ময়নাকে নিয়ে অন্য এক গ্রামে আসে। ময়না ভেবেছিল তাকে কারো বাড়িতে কাজে দিয়ে দিয়েছে তার বাবা। সেই ভেবে কাশেম মোল্লার সাথে এক বাড়িতে প্রবেশ করে। বাড়িটি বেশ বড়, দোতলা দালান। ময়না স্লান হাসে। এত বড় বাড়িতে কাজ করবে, নিশ্চয়ই ভালো টাকা দেবে। ময়না মনে মনে ভাবে, এখানে আমি সব কাজ ঠিকঠাকভাবে করলে নিশ্চয়ই বাবা মা আর আমাকে বকবে না। এই টাকায় আমাদের সংসারও ভালোভাবে চলবে। কিন্তু ময়না বুঝতে পারেনি ভেতরে তার জন্য কি অপেক্ষা করছে। যদি ময়না এক মুহূর্তের জন্য বুঝতে পারতো, তাহলে কি সে তার বাবার সাথে এতটা পথ আসতো না। কে জানি বলেছিল, পৃথিবীতে খারাপ পুরুষ থাকলেও বাবা নেই। কোনো বাবা খারাপ হয় না, কিন্তু কথাটি ভুল। ময়নার এমন কথায় আবির মাহমুদ এবং সেহা কিছুটা কেঁপে ওঠে। তারা বুঝতে পারে সামনে ময়নার জীবনে ভয়াবহ কোনো ঘটনা ঘটতে চলেছে। ময়না বলে, সম্পর্ক অনুযায়ী কেউ খারাপ বা ভালো নয়, বরং মানুষ হিসেবে ভালো খারাপ চিহ্নিত করা উচিত। যে মানুষ খারাপ সে খারাপই। বাবা হিসেবে খারাপ, স্বামী হিসেবে খারাপ, ভাই হিসেবেও খারাপ, সে সব সময়ের জন্য খারাপ। এটা বলে ময়না কান্না করে দেয়। সে নিজের চোখের পানিকে অনেক কষ্টে আটকায়। চোখ মুছে নেয় নিজের অন্যদিকে। আবির এবং সেহা বাকি ঘটনা জানার জন্য অধীর আগ্রহে বসে আছে। ময়না পুনরায় বলতে শুরু করে। ময়না এবং কাশেম মোল্লা বাড়ির ভেতরে ঢোকে। সেখানে ঢুকে ময়না রাজীবকে দেখে অবাক হয়। তার বাবার হাত চেপে ধরে বলে, উনি এখানে কেন? রাজীব মুচকি হাসে। ময়না দেখে রাজীবের সাথে আরও দুজন পুরুষ রয়েছে। একজন প্রায় তার বাবার বয়সী, অন্যজন রাজীবের বয়সী। ময়নার সামনে একটা লোক কাশেম মোল্লাকে পুরো 1,00,000 টাকা তুলে দেয়। ময়না কিচ্ছু বুঝতে পারে না। সে ভীষণ ভয় পায়। ভয় পেয়ে কাশেম মোল্লার হাত জড়িয়ে ধরে আছে। কাশেম মোল্লা টাকা নিয়ে ময়নার হাত ছাড়িয়ে নেয়। ময়না কাঁপা কাঁপা গলায় বলে, বাবা। কাশেম মোল্লা ময়নার কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাজীব সাথে সাথে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ময়না কিছু বুঝে ওঠার আগেই তারা সবাই তাকে ঘিরে ধরে। ধীরে ধীরে দুঃখিনী ময়নার জীবনে আরও একটি কালো অধ্যায় যুক্ত হয়, যেটা ছিল ভয়াবহ। 3জন পুরুষের কামনার শিকার হতে হয় তাকে। আশ্চর্যজনকভাবে ময়না খেয়াল করে সে কাঁদছে না, তার চোখে পানি নেই। সে একদম শান্ত, নির্বাক, চোখে উপরের দিকে তাকিয়ে আছে। ময়না বুঝতে পারে রাজীব এবং বাকিরা যতই তাকে আঘাত করছে, তত তার ভেতরের ময়না মারা যাচ্ছে। সে ধীরে ধীরে অন্য একজনে রূপান্তরিত হচ্ছে, যার চোখে ভয়, কান্না, কষ্ট কিচ্ছু নেই, আছে শুধু বদলা। ময়না বুঝতে পারে সে আর সে নাই, সে অন্য কেউ হয়ে উঠেছে। এই ময়না যদি সেই ময়না হতো, তবে সে এখন নিজেকে শেষ করার কথা ভাবতো। কিন্তু ময়না সেটা ভাবছে না। অন্যদিকে রাজীব ময়নাকে যত গভীরভাবে স্পর্শ করছে, ততই নোংরাভাবে বলছে। কাশেম মোল্লা টাকার জন্য ময়নাকে কিভাবে তাদের কাছে বিক্রি করে দিয়েছে। সেদিন সন্ধ্যাবেলা কাশেম মোল্লা এসে ময়নাকে বাড়িতে নিয়ে যায়। যাবার পথে নানাভাবে হুমকি দেয়, এসব কথা কোথাও না বলার জন্য, যা হয়েছে তা ভুলে যাওয়ার জন্য। ময়না কোনো কথার কোনো প্রত্যুত্তর করেনি। সে একদম নিশ্চুপ হয়ে কাশেম মোল্লার সাথে বাড়ি আসে। ময়না বাড়িতে আসতেই তার মা পারুল বেগম জানতে চায়, কাজ কেমন হলো? সব পেরেছে? কি কাজ?
ময়না কোনো কথার কোনো জবাব দেয়নি, সে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ে। এভাবেই চলে যায় 10 দিন। প্রতিদিন কাশেম মোল্লা ময়নাকে দিয়ে আসতো। ময়না এতদিনে জানতে পেরেছে রাজীব কাশেম মোল্লাকে টাকা দেওয়ার পাশাপাশি নিজেও নিত, তার লাভের অংশ নিয়ে নিত। এরপর আসে সেই দিন যেদিন পারুল বেগম লাবণ্যকে নিয়ে তার বাপের বাড়িতে যায়। বাড়িতে ময়না এবং তার বাবা ছিল। ময়না এতদিন নিজেকে প্রস্তুত করেছে তার ভেতরের শান্ত ভীতু ময়নাটাকে মেরে ফেলে নতুন এক ময়নার জন্ম দিতে। ময়না ধীর বিশ্বাস যে সফল হয়েছে, সে আগের ময়নাকে শেষ করে দিয়েছে। সেদিন রাতে রাজীব আসে মোল্লা বাড়ি। কাশেম মোল্লা রাজীবকে দেখে কিছুটা বিরক্ত হয়, তবে কিচ্ছু বলে না। ময়না তাদের খাবার খেতে দেয়। ময়না জানে রাজীব কেন এসেছে, সেই জন্য আগে খাবার দিল। কাশেম মোল্লা অবশ্য জানে, তবে সে প্রতিবাদ করছে না। কাশেম মোল্লা এবং রাজীব একসাথে খাবার খেলো। তার কিছুক্ষণ পরে দুজনে ঘুমিয়ে পড়ল। ঘণ্টাখানেক পর রাজীব এবং কাশেম মোল্লার জ্ঞান ফেরে। তারা চোখ মেলে তাকায়। তারা এতক্ষণ ঘুমোচ্ছিল না, বরং জ্ঞান হারিয়ে ফেলেছিল। চোখ মেলে দুজনে একে অপরের দিকে তাকিয়ে আঁতকে ওঠে। কাশেম মোল্লা দেখে তার এবং রাজীবের 2 হাত 2 পা কেটে ফেলা হয়েছে। ঘরটা রক্তে তলিয়ে যাচ্ছে। তারা দুজন চিৎকার করে ওঠে। ময়না তখন সামনে শান্ত চোখে বসেছিল, তার হাতে রামদা। কাশেম মোল্লার এই প্রথম নিজের মেয়েকে দেখে ভয় লাগছে, ভীষণ ভয় রাজীবও পাচ্ছে। কাশেম মোল্লা ভয়ে ভয়ে বলে, মা ময়না, তুই এটা কি করলি? এখনো কিচ্ছু করিনি, আসলে তোমাদের জ্ঞান ছিল না। আমি যেটা করব সেটা করে মজা পাবো না তো, সেই জন্য জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম। আর তোমাদের জ্ঞান ফিরলে যাতে আমাকে বাধা দিতে না পারো, তাই হাত পা কেটে নিলাম। ময়না শান্ত গলায় বলা এমন কথা শুনে রাজীব এবং কাশেম মোল্লার জান যায়। রাজীব বলে, ময়না, আমাদের হাসপাতালে নিয়ে যাও। ময়না জবাব দেয় না, সে শুধু শান্ত চোখে দুজনের দিকে তাকিয়ে থাকে। কাশেম মোল্লা তার ভুলের জন্য ক্ষমা চায়। ময়না স্লান হাসে, তারপর বলে, আমার সামনে আমার বাবা নয়, একজন খুনি রয়েছে। সেই খুনি যে আমাকে খুন করেছে, আর খুনের শাস্তি ভয়াবহ হয়। তোমরা জানো না? আমাকে তোমাদের সেই ভয়াবহ শাস্তি তো দিতেই হবে, তাই না? কাশেম মোল্লা এবং রাজীব অবাক হয়, ময়নাকে খুন করেছে? ময়না স্থান হেসে বলে, হ্যাঁ, খুন করেছো। তোমরা আমাকে খুন করেছো। এখন যে আমিটা দাঁড়িয়ে আছি, সেটা আমি নয়। এই আমি অন্য আমি, একদম অন্য। এটা বলে ময়না হিংস্র চোখে তাকায়। তারপর রাম দা দিয়ে এক আঘাতে রাজীবের শরীরটা মাঝখান দিয়ে 2 ভাগ করে ফেলে। কাশেম মোল্লা এটা দেখে অবাক। ময়না তারপর রাজীবের মাথাটা শরীর থেকে আলাদা করে ফেলে। কাশেম মোল্লার সামনে ময়না রাজীবের শরীর টুকরো টুকরো করা শুরু করে। কাশেম মোল্লা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দেয়। ময়না বুঝতে পারে বাহিরে প্রতিবেশীরা এসেছে। ময়না তাই কাশেম মোল্লার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে, যাতে সে আর চিৎকার করতে না পারে। তারপর আস্তে আস্তে দুজনকে কয়েকশো টুকরো করে ফেলে। আবির, মাহমুদ এবং সোহাগ দুজনে ময়নার দিকে কেমন নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে। দুজনের কারো কণ্ঠে শব্দ নেই। নীরবতা ভেঙে আবির বলে, একদম ঠিক করেছো তুমি, এদের সাথে এটাই হওয়া উচিত। আপনি হয়তো বলার জন্য বলেছেন, বাস্তবতা বড় কঠিন। অন্যরা যে পরিস্থিতিতে এমন ঘটনা ঘটায়, আমরা সেই পরিস্থিতিতে না পড়লে তার অবস্থা উপলব্ধি করতে পারি না। ময়নার এই কথার জবাবে আবির এবং স্নেহা মাথা নাড়ায়। তারা চলে যায়। পারুল বেগম এবং লাবণ্য ময়নার সাথে দেখা করতে আসে। পারুল বেগম বলে, তোর সাথে এত জঘন্য ঘটনা ঘটেছে, একবার বলতে পারলি না আমাকে? তোমাকে বললে কি হতো? সেই তো বলতে মানিয়ে নে। এর বেশি কিছু কি বলতে? পারুল বেগম মাথা নিচু করে ফেলে। সত্যি তো, সে এর বেশি কিচ্ছু বলতো না? বলতো না। যতই হোক, লোকটা পারুল বেগমের স্বামী ছিল, যাকে সে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। পারুল বেগমের সাথে মাথা নত করে নেওয়া দেখে ময়না মুচকি হাসে। অন্যদিকে লাবণ্য ময়নার সাথে কোনো কথা বলে না, তার মাঝে অপরাধবোধ কাজ করে। লাবণ্য ময়নার চোখের দিকে তাকায়, এক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে। মুখে না বললেও লাবণ্য মনে মনে বলে, লাবণ্য, বিয়ে হয়ে রাজীবের বাড়ি যাওয়ার পর কয়েক মাস রাজীবের সাথে সম্পর্ক সুন্দর ছিল। তারপর রাজীবের অবহেলা, রাতের পর রাত বাড়ি না ফেরা, সব কিছুতে লাবণ্য বুঝতে পারে রাজীব পরনারীতে আসক্ত। প্রথম প্রথম এসব নিয়ে কথা বললেও রাজীব, তার বাবা মা সবাই লাবণ্যকে মারধর করতে শুরু করে, অনেক বকাবকি করে। একবার তো সহ্য করতে না পেরে লাবণ্য বাবা মাকে বলে, কিন্তু লাভ হয় না। উল্টো তারা লাবণ্যকে জামাইয়ের মন মতো হওয়ার চেষ্টা করতে বলে। তারাও দিন শেষে লাবণ্যরই দোষ দেখে। লাবণ্য তো তাদের জন্য মানিয়ে নিতে নিতে ভেতর থেকে শেষ হয়ে গেছে। বোনের সাথে অন্যায় হয়েছে জেনেও স্বামীর পক্ষ নিয়েছে, কারণ এছাড়া তার উপায় ছিল না। তার সংসার থাকতো না, সংসার না টিকলে বাবা মাও ঘরে তুলতো না, তার মাঝে বাচ্চা হয় না। সব মিলিয়ে লাবণ্যও ভালো ছিল না। ময়না এবং লাবণ্যর মাঝে পার্থক্য, ময়না নিজের ভেতরের সত্তাকে শেষ করে তার মধ্যে এক সত্তার জন্ম দিয়েছে, আর লাবণ্য সেটা পারেনি। লাবণ্য সারা জীবন শুধু অন্যায় সহ্য করে গেল। রোজ রোজ নিজের ভেতরটাকে শেষ হয়ে যেতে দেখেছে। লাবণ্য থানা থেকে বেরিয়ে আসে।
তার পেছনে পারুল বেগমও আসে। লাবণ্য বাহিরে এসে কান্নায় ভেঙে পড়ে। পারুল বেগম তাকে জড়িয়ে ধরে অন্যদিকে ময়না মনে মনে বলে, আমার উচিত ছিল তোমাদেরও শেষ করে দেওয়া, কিন্তু আমি পারিনি, এটাই আমার ব্যর্থতা। আমি পুরোপুরি অন্য আমি হতে পারিনি। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ময়নার যাবজ্জীবনের কারাদণ্ড হয়। ময়নার মধ্যে এসব নিয়ে কোনো ভাবান্তর দেখা দিল না। সে জীবন্ত এক মৃতদেহ। তার কিসের এত ভাবনা? ময়নার কাছে সবটাই স্বাভাবিক। ময়নার দিন কাটতে থাকে কারাগারে। অন্যদিকে পারুল বেগম এবং লাবণ্য ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করে। মাঝে মাঝে ময়নার সাথে দেখা করতে যায়, কিন্তু ময়না তাদের সাথে দেখা করে না। ময়না তাদের সাথে দেখা না করে এটা বুঝিয়ে দিয়েছে সে তাদের এখনো ক্ষমা করেনি। সারা জীবন হয়তো কখনো ক্ষমা করবেও না। পারুল বেগম এবং লাবণ্য ময়নাকে কখনো বোঝাতে পারে না তাদের পক্ষে নিজের সত্তাকে শেষ করে অন্য কেউ হওয়া সম্ভব ছিল না। তারা কখনো পারতো না নিজেদের মধ্যে অন্য এক আমির জন্ম দিতে। তাই তাদের কাছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়াই সব ছিল। অন্যদিকে ময়না ভাবে সে এখন অন্য একজন। তার জীবনে দুঃসময়ে কোনো বাবা মা বোন ছিল না। এখনও তার দরকার নেই। এখন সে অন্য আমি হয়ে বাঁচতে চায়। সেই আমিতে সম্পর্কের ঊর্ধ্বে অন্যায়ের প্রতিবাদ। তাই তো ময়না অন্য এক ময়না হয়ে উঠেছে, যার আমিতে মিশে আছে অন্য আমি। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। আসলে কি বলুন তো বন্ধুরা, বাস্তবের ময়নারা কখনো অন্য আমি হতে পারে না। তারা সব সময় অন্যায়ের কাছে পরাজিত হয়ে হারিয়ে যায়। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।